নমস্কার বন্ধুরা, শিক্ষার ডায়েরি উইথ শুক্র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগতম জানাই। কেন্দ্রীয় রাজ্যের বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে পেতে এই চ্যানেলের সাথে এখনই যুক্ত থাকুন। আজকের যে ক্লাসটা তোমাদেরকে প্রোভাইড করা হলো, এটা আমাদের পেড ব্যাচের খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্টের একটি ক্লাস, যা তোমাদের একদম ফ্রিতে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের সর্বপ্রথম এই শিক্ষার ডায়েরি উইথ শুক্র চ্যানেল থেকেই তোমরা একদম প্রতিটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক পিওয়াইকিউ অর্থাৎ বিগত বছরে আসা প্রশ্ন সহ ব্যাখ্যার ক্লাস তোমরা পেতে থাকবে, যা তোমাদের আপকামিং সমস্ত চাকরি পরীক্ষার খুবই হেল্পফুল হবে। তাই আর বেশি কথা না বলে ক্লাসটা শুরু করছি। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি কোথাও ডাউট কিংবা কোনো প্রশ্ন যদি তোমাদের জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। তো ঠিক আছে, তোমরা ক্লাসটা করতে থাকো। চলো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের জৈন ধর্ম থেকে। ঠিক আছে, জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম থেকে পিবিআরসিআরসি যা প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আজকে তোমাদেরকে ডিসকাস করবো। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা পিবিআরসিআরসি এসছে, ডব্লিউবিপি, কেপি, আমাদের এসএসসির মধ্যে এমটিএস, জিডি। ঠিক আছে, এছাড়াও রেলওয়েতে কিন্তু এই প্রশ্নগুলো এসছে। তো এর আগে দিন দুটো ক্লাস করানো হয়ে গেছে। প্রথম ক্লাসটা ছিল প্রাচীন ভারতের আমাদের সভ্যতা, সিন্ধু সভ্যতা। সেকেন্ড ক্লাসটা হয়ে গেছে বৈদিক সভ্যতা। আর আজকে থার্ড ক্লাস চলছে হিস্ট্রি, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। আগের দিনের হিস্ট্রি ক্লাস কেউ কি করেছিলে তোমাদের মধ্যে? হ্যাঁ, আমি করেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাতাতে অবশ্যই সবাই লিখবে। ঠিক আছে, চলো আমাদের প্রথম প্রশ্ন। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি আছে, জৈন ধর্মের প্রধান প্রবর্তক কে? ঠিক আছে, জৈন ধর্মের প্রধান প্রবর্তক কে? অপশানে কি কি আছে? মহাবীর, পার্শ্বনাথ, গৌতম বুদ্ধ এবং ঋষভদেব। কেউ কি অ্যান্সারটা দিতে পারবে? দেখো, জৈন ধর্মের প্রধান প্রবর্তক হচ্ছে আমাদের মহাবীর। ঠিক আছে, মহাবীর, খাতাতে লিখবে সবাই। আর নেক্সট প্রশ্ন দেখে নাও, 2 নম্বর প্রশ্ন কি আছে আমাদের, মহাবীর কত সালে জন্মগ্রহণ করেন? মহাবীর কত সালে জন্মগ্রহণ করেছিলেন? অপশান আছে কত, 540, 542, 475 এবং 568 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, কারণ যীশু খ্রিস্টের জন্মের অনেক আগে সময়কালটা ছিল এইগুলো। ঠিক আছে, তাহলে মহাবীর কত সালে জন্মগ্রহণ করেন? কেউ কি বলতে পারবে মহাবীর কত সালে জন্মগ্রহণ করেছিল? না স্যার, এটা পারবো না। বলতে পারবে না, তাই তো? লিখে নাও, মহাবীর জন্মগ্রহণ করেছিল 540 খ্রিস্টপূর্বাব্দ, 540। ঠিক আছে, এগুলো কিন্তু সব মানে যেহেতু খ্রিস্টপূর্বাব্দ বলছে, মানে যীশু খ্রিস্টের জন্মের কিন্তু অনেক আগে। হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্মের অনেক আগে কিন্তু সময়কালটা, তাই ওই জন্য আমরা খ্রিস্টপূর্ব বা খ্রিস্টপূর্বাব্দ বলতে পারি। আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন, আমাদের 3 নম্বর প্রশ্ন। দেখো, জৈন ধর্মের শ্রেষ্ঠ তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের শ্রেষ্ঠ তীর্থঙ্কর কে ছিলেন? ঠিক আছে, এই তীর্থঙ্কর মানে কেউ কি বলতে পারবে? তীর্থঙ্কর কাদেরকে বলে? কাদের বলে? তীর্থঙ্করকে বলা হচ্ছে যে ভগবানের দূত। ঠিক আছে, ভগবানের দূত যারা, তাদেরকে তীর্থঙ্কর বলা হচ্ছে। তাহলে জৈন ধর্মের শ্রেষ্ঠ তীর্থঙ্কর কে ছিলেন? অপশানে আছে কি কি আমাদের, ঋষভদেব, গৌতম বুদ্ধ, মহাবীর এবং ভদ্রবাহু। জৈন ধর্মের শ্রেষ্ঠ তীর্থঙ্কর কে ছিলেন? আমাদের মহাবীর। মহাবীর হবে? হ্যাঁ, মহাবীর হবে। মহাবীর হচ্ছে জৈন ধর্মের শ্রেষ্ঠ তীর্থঙ্কর। ঠিক আছে, একটু আগে বললাম যে জৈন ধর্মের প্রধান প্রবর্তক কে ছিলেন? আমাদের ছিলেন মহাবীর। ঠিক একই রকম এই প্রশ্নটাও সেম একই, আমাদের জৈন ধর্মের শ্রেষ্ঠ তীর্থঙ্করও মহাবীর ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট, পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। দেখো, মহাবীরের আসল নাম কি ছিল? মহাবীরের আসল নাম কি ছিল? আসল নাম কি ছিল? আসল নাম দিতে পারে পরীক্ষাতেও, কিংবা প্রকৃত নামও দিতে পারে। অপশানে অনেক রকম ভাবে এরকম থাকবে, প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে যে আসল নাম কিংবা প্রকৃত নাম। তাহলে মহাবীরের আসল নাম কি কি ছিল? অপশানে কি কি আছে আমাদের? বর্ধমান। আর কেউ বলতে পারবে? দেখো, মহাবীরের আসল নাম ছিল, অপশানে সিদ্ধার্থ আছে, তথাগত আছে, বর্ধমান আছে এবং জিতেন্দ্রীয় আছে। ঠিক আছে, মহাবীরের আসল নাম কিন্তু বর্ধমান ছিল। যে বলেছে ঠিক বলেছো তুমি। তাহলে মহাবীরের আসল নাম হচ্ছে বর্ধমান। এই বর্ধমান নামটা কে দিয়েছিল মহাবীরকে? মহাবীরের আসল নাম দিয়ে, এই যে আসল নামটা বর্ধমান দিয়েছিল তার বাবা। ঠিক আছে, পিতা দিয়েছিল আসল নামটা। এবং পরবর্তীকালে মহাবীরটা তাহলে কি নাম দিয়েছে, সেটা একটা প্রশ্ন হতে পারে যে মহাবীরটা কিভাবে এলো। যেহেতু তিনি একটু আগে বললাম যে তিনি কি করতেন, ধর্ম প্রচার করতেন, সুপরামর্শ দিতেন। ঠিক আছে, মানুষকে জনকল্যাণে মানুষকে অনেক সাহায্য করতেন। তাই সবাই ভাবতো যে উনি একটা ভগবানের দূত।
তাই ওনাকে বলছে তীর্থঙ্কর। ঠিক আছে, সেক্ষেত্রে মহাবীরের নাম তখন এসেছিল মহাবীর। ঠিক আছে, সবাই মহাবীর বলেছিল, বীর, একটা বীর এসছে পৃথিবীর বুকে, একটা বীর জন্মগ্রহণ করেছে যে কি না একটা ভগবানের দূত, তাই তাকে মহাবীর বলা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। দেখো কি আছে এখানে, 23তম তীর্থঙ্কর কে ছিলেন? 23তম তীর্থঙ্কর কে ছিলেন? আমাদের জৈন ধর্মে কতগুলো তীর্থঙ্কর ছিল, কেউ কি বলতে পারবে মোট কতগুলো তীর্থঙ্কর ছিল? না স্যার, 24টা হতে পারে। হ্যাঁ হ্যাঁ বলো, বলতে হবে। 24টা লিখে নাও এখানে, 24টা মোট ছিল, 24টা তীর্থঙ্কর। হ্যাঁ 24টা, 24তম বা 24টা। ঠিক আছে, আর এই যে 23তম, তাহলে প্রশ্ন কি দিয়েছিল যে আমাদের 23তম তীর্থঙ্কর কে ছিল? এই প্রশ্নটা না কেপিতে দিয়েছিল, কেপিতেও দিয়েছে প্লাস রেলেও দিয়েছিল এই সেম প্রশ্ন। তাহলে 23তম তীর্থঙ্কর কে ছিলেন? অপশানে আছে আমাদের মহাবীর, ঋষভ, সুব্রত এবং পার্শ্বনাথ। তাহলে আমাদের 23তম তীর্থঙ্কর ছিলেন কে? কেউ কি বলতে পারবে কেউ ছিল? মহাবীর। আর কেউ? মহাবীর হবে। মহাবীর হবে, তাই তো? লেখো না, মহাবীর হবে না, ঋষভ। আচ্ছা না, ভুল হয়েছে। দেখে নাও, আমাদের 23তম তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ। ঠিক আছে, রাইট আনসার হবে পার্শ্বনাথ, খাতাতে লিখবে কিন্তু। তাহলে ঋষভ কত নম্বর ছিল? একটা প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটা আমি একটু পরেই করেছি। দেখো সেকেন্ড পরের প্রশ্নতে 6 নম্বর প্রশ্নটা একটু বলে দিই, দেখে নাও, এখানেও দেওয়া আছে, কারণ এই প্রশ্নটাও এসে পরীক্ষাতে। এই ঋষভদেব কততম তীর্থঙ্কর ছিলেন? অপশানে দেওয়া আছে 22তম তীর্থঙ্কর, 23তম তীর্থঙ্কর, প্রথম তীর্থঙ্কর এবং পঞ্চম তীর্থঙ্কর। ঠিক আছে, তাহলে আমাদের ঋষভদেব কততম তীর্থঙ্কর ছিলেন? তাহলে এখানে ঋষভদেব কততম তীর্থঙ্কর ছিল, অ্যান্সার হবে প্রথম। ঠিক আছে, প্রথম, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব ছিল কিন্তু। ঠিক আছে, আর আমাদের তাহলে 23তম তীর্থঙ্কর হবে, বলে দিলাম একটু আগে, পার্শ্বনাথ। ঠিক আছে, আর ঋষভদেব ছিল আমাদের প্রথম তীর্থঙ্কর। এই যে তীর্থঙ্কর থেকে না পরীক্ষাতে কিন্তু প্রতি বছর একটা প্রশ্ন থাকে, প্রত্যেকটা পরীক্ষাতে যদি এই জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম থেকে প্রশ্ন করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই তীর্থঙ্কর থেকে কিন্তু এই প্রশ্নগুলো রিপিট হয় ম্যাক্সিমাম। দেখো 24টা তীর্থঙ্কর আছে, কিন্তু আমাদের 24টা সব পড়ার মুখস্থ করার কোনো দরকার নেই, মুখস্থ যে করতে পারবে খুবই তো ভালো, কোনো অসুবিধা নেই, যেটা দেবে সেটাই পারা যাবে। আর যারা পারবে না, ঠিক আছে, যারা পারবে না সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, তোমরা এখানে মিনিমাম দেখো 1 থেকে 3টে, মানে প্রথম 3টে আর শেষের দিক থেকে 3জন, এই 3জনের মিনিমাম 3 থেকে 5 জনকে তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু এইগুলোই পরীক্ষাতে পড়ে। যেরকম 23তম তীর্থঙ্করকে, 24তম তীর্থঙ্করকে, প্রথম তীর্থঙ্করকে। ঠিক আছে, একটু বলে দিই তোমাদেরকে, যে আমাদের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ বললাম, এই যে পার্শ্বনাথের না এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, যে এই তীর্থঙ্করদের একটা করে প্রতীক চিহ্ন থাকতো। যেরকম এখন আমরা বিভিন্ন পলিটিক্স পার্টি এসছে, ঠিক আছে, প্রত্যেকটা পার্টির দেখবে আলাদা করে একটা প্রতীক চিহ্ন থাকে, ব্যানার থাকে, পতাকা থাকে। ঠিক আছে, ঠিক তেমনই এই সমস্ত তীর্থঙ্করদের তখনকার দিনেও সে তীর্থঙ্কর জৈন ধর্ম হতে পারে, কিন্তু সেই ধর্মের মধ্যে যেহেতু আলাদা আলাদা তীর্থঙ্কর, তাই তাদের আলাদা আলাদা প্রতীক চিহ্ন হতো। ঠিক আছে, মানে তাদের একটা আলাদা নিজস্ব প্রতীক চিহ্ন থাকতো, যে এই মানুষটার জন্য, এই তীর্থঙ্কর জন্য এই প্রতীক চিহ্নটা। ঠিক আছে, তো এরকম এই যে পার্শ্বনাথ না, পার্শ্বনাথের জন্য আমাদের প্রতীক চিহ্ন কি ছিল? তাহলে পার্শ্বনাথের প্রতীক চিহ্ন ছিল আমাদের, লিখে নাও, যে ফোনাতোলা সাপ লিখতে পারো, কারণ অনেক বই সাপও লেখা থাকে। পরীক্ষাতে এটাও প্রশ্ন পড়েছিল, হ্যাঁ, হয়তো প্রশ্নটা রিপিট হতে পারে একটু পরে, যে আমাদের ফোনাতোলা সাপ কোন তীর্থঙ্করের প্রতীক চিহ্ন ছিল, এরকম ঘুরিয়ে দিতে পারে। তাহলে আমরা জানলাম যে পার্শ্বনাথের প্রতীক চিহ্ন ছিল ফোনাতোলা সাপ, বা শুধু সাপ লিখতে পারি, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট প্রশ্ন, তাহলে কি বললাম, ঋষভদেব কততম তীর্থঙ্কর ছিলেন? আমরা জানলাম কত, সর্বপ্রথম তীর্থঙ্কর কিন্তু ঋষভদেব ছিলেন। আর এই পার্শ্বনাথ একটু বলে দিই, পার্শ্বনাথ কে ছিলেন? এই যে পার্শ্বনাথ আমাদের 23তম তীর্থঙ্কর ছিলেন, মানে 24তম তীর্থঙ্করকে, তার আগে 24টা তীর্থঙ্কর আছে, সব থেকে শেষ 24তম, তার আগে আছে আমাদের 23তম তীর্থঙ্কর। এই 23তম তীর্থঙ্করের মধ্যে এই যে পার্শ্বনাথ কিন্তু জন্মগ্রহণ করেছিল মহাবীরের অনেক আগে, প্রায় মনে করো 200-250 বছর থেকে 260 বছর এরকম সময়কাল। ঠিক আছে, তুমি ধরে রাখো 250 বছর খ্রিস্টপূর্বাব্দ, মানে মহাবীর জন্মের প্রায় 250 বছর আগে কিন্তু এই পার্শ্বনাথ জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, চলো আমাদের নেক্সট পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন। যেগুলো বলছি কিন্তু সবাই খাতাতে লিখবে, কিন্তু এক্সট্রা অনেক প্রশ্ন হচ্ছে যেগুলো খাতাতে কিন্তু অবশ্যই লিখবে। চলো 7 নম্বর প্রশ্ন, সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন? দেখো সর্বশেষ তীর্থঙ্কর, একটু আগে বললাম তীর্থঙ্কর থেকে অনেক প্রশ্ন আছে, ঘুরিয়ে গাড়িয়ে দেয়। তাহলে সেক্ষেত্রে তাহলে সর্বশেষ তীর্থঙ্কর আমাদের কে ছিল? সর্বশেষ তীর্থঙ্কর দেখো অপশানে কি আছে, ঋষভ আছে। ঋষভ তো আমরা জেনে গেলাম, যেটা ঋষভ ছিল প্রথম তীর্থঙ্কর, ফার্স্ট তীর্থঙ্কর, প্রথম ছিল। সেকেন্ডে আছে মহাবীর আছে, থার্ডে আছে অজিত আছে, আর ফোর্থ আছে মালি। তাহলে এখানে অ্যান্সার কি হবে, কেউ বলতে পারবে? যে সর্বশেষ মহাবীর হবে। হ্যাঁ মহাবীর হবে, অজিত, মহাবীর রাইট অ্যান্সার, মহাবীর হবে। হ্যাঁ মহাবীর।
ঠিক আছে, দেখো সর্বশেষ তীর্থঙ্কর বলছে মানে কি, হয়তো প্রশ্ন এরকম ঘুরিয়ে দিতে পারে। সর্বশেষ মানে আমরা জানলাম মোট তীর্থঙ্কর কতগুলো আছে আমাদের, 24টা। ঠিক আছে, তাহলে 24-এর পরে আর কিন্তু কোনো তীর্থঙ্কর হয়নি। 24টা টোটাল 24টা, 24 আমাদের তীর্থঙ্কর ছিল। এই 24তম তীর্থঙ্কর ছিলই আমাদের মহাবীর। তাহলে প্রশ্ন এরকম ঘুরিয়ে দিতে পারে যে 24তম তীর্থঙ্কর কে ছিলেন, সর্বশেষ না বলে বলে দিল যে 24তম তীর্থঙ্কর কে ছিল। তাহলে অ্যান্সার হবে আমাদের মহাবীর। ঠিক আছে, চলো নেক্সট আমাদের 8 নম্বর প্রশ্ন। মার্কগুলো মুছে গেছে। চলো 8 নম্বর প্রশ্ন। দেখো প্রতীক চিহ্ন ষাঁড়, প্রতীক চিহ্ন ষাঁড় কোন মহাপুরুষের ছিল? এটা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। ওই যে প্রতীক চিহ্নগুলো কিন্তু মুখস্থ করতে হবে, যেরকম তীর্থঙ্কর তোমরা মুখস্থ করছো সেরকম কিন্তু প্রতীক চিহ্নগুলো মুখস্থ করতে হবে তোমাদের। ঠিক আছে, তাহলে আমাদের প্রতীক চিহ্ন ষাঁড় কোন মহাপুরুষের ছিল? অপশন আছে কি, মহাবীর, ঋষভ, পার্শ্বনাথ এবং সুব্রত। কে বলতে পারবে যে ষাঁড়? ঋষভ। হ্যাঁ, আর কেউ? আর কেউ বলতে পারবে? আরে 4টে তো অপশন আছে, যেটা খুশি একটা বলে দাও, চুপচাপ থাকলে হবে? তারপর তো ঠিক উত্তরটা বলবোই। দেখো পার্শ্বনাথ। পার্শ্বনাথ বলছো যে প্রতীক চিহ্ন ষাঁড়, ঠিক আছে, সুব্রত। ঠিক আছে, অ্যান্সারটা বলে দিচ্ছি এখানে। পার্শ্বনাথের তো সাপ। পার্শ্বনাথের সাপ ছিল। সাপ একটু আগে বলে দিলাম। সুব্রত। তাহলে বলছো সুব্রত, তাই তো? তাহলে সুব্রত বা হ্যাঁ সুব্রত। সুব্রত হবে নাকি মহাবীর হবে নাকি ঋষভ হবে? পার্শ্বনাথ তো হবেই না আমাদের, কারণ পার্শ্বনাথের সাপ হয়ে গেছে একটু আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের তাহলে প্রতীক চিহ্ন ষাঁড় হবে। মহাবীর হবে। হ্যাঁ, মহাবীর আমাদের হবে না। ঠিক আছে, তাহলে পড়ে আছে কি ঋষভ আর সুব্রত। আমাদের প্রতীক চিহ্ন ষাঁড় হবে কার, দেখে নাও, ঋষভ। ঠিক আছে, ঋষভ। ঋষভ হচ্ছে আমাদের প্রথম, মনে রাখবে এই যে পড়ার মধ্যেই মুখস্থ হয়ে যাবে, তোমরা বারবার রিপিট করবে যখন দেখবে পড়ার মধ্যে মুখস্থ হয়ে যাচ্ছে। প্রতীক চিহ্ন ষাঁড় কোন মহাপুরুষের ছিল? তাহলে প্রশ্ন যেরকম রিপিট হচ্ছে, একটু গুড়ি গাড়ি দিচ্ছে, উত্তর কিন্তু আমরা অনেক রকম ভাবে পেয়ে যাচ্ছি। তাহলে আমার বলার সাথে সাথে তোমরাও কিন্তু বলবে, তাহলে কি হবে দেখবে পড়াটা এক্ষুনি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রতীক চিহ্ন ষাঁড় কোন মহাপুরুষের ছিলেন? আমাদের ঋষভদেবের, যিনি ছিলেন ফার্স্ট ঋষভদেব। ঋষভদেবের তাহলে প্রতীক চিহ্ন ষাঁড় ছিল। তাহলে প্রশ্ন তোমরা করতে পারো যে দাদা মহাবীরের তাহলে কি প্রতীক চিহ্ন হবে, আর সুব্রতের বা কি প্রতীক চিহ্ন হবে? দেখো মহাবীরের বলে দিই, লিখে নাও এখানে। মহাবীর, মহাবীরের আমাদের প্রতীক চিহ্ন হচ্ছে সিংহ, লিখে নেবে খাতাতে অবশ্যই। ঠিক আছে, মহাবীরের প্রতীক চিহ্ন সিংহ। কারণ তোমার দেখো ষাঁড় দিয়েছে বলে যে সিংহ দেবে না তার কোনো মানে নেই। ঠিক আছে, সাপ দিয়েছে, তখন হয়তো দেখা যাচ্ছে এবারে পরীক্ষাতে সিংহ দিয়ে দিল, কোনো একটা পরীক্ষাতে সিংহ দিয়ে দিল, যে সিংহ কোন মহাপুরুষের প্রতীক চিহ্ন? তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা তখন বলতে হবে বা করতে হবে মহাবীর। ঠিক আছে, আর সুব্রত, সুব্রতর তাহলে কি হবে? মহাপুরুষ সুব্রত আমাদের, উনিও একজন জৈন ধর্মের মানুষ ছিলেন। মহাবীরের আমরা জানলাম সিংহ, আর সুব্রত তাহলে কি হবে? কচ্ছপ। দেখো প্রত্যেকটা মহাপুরুষের জৈন ধর্ম হওয়া সত্ত্বেও তাদের কিন্তু প্রত্যেকটা মহাপুরুষের কিন্তু আলাদা আলাদা প্রতীক চিহ্ন ছিল। এখন যেরকম এক একটা পার্টির আলাদা আলাদা প্রতীক চিহ্ন ফ্ল্যাগ আছে, তখন কিন্তু এরকম ছিল না যে জৈন ধর্ম মানে একটাই নীতি মেনে চলবে, কারণ জৈন ধর্মের মধ্যে না তখন অনেক কিছু ভাগ হয়ে গেছে। ঠিক আছে, জৈন ধর্ম আবার অনেক রকম আছে, সেটা নিয়ে একটু পরে ডিসকাস করবো। চলো আমাদের নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, 9। দেখো মহাবীরের প্রথম শিষ্য কে ছিল? মহাবীরের প্রথম শিষ্য কে ছিল? দেখো শিষ্য তো দেখ, একটা মহাপুরুষের প্রচুর শিষ্য ছিল, কিন্তু সব শিষ্যদের কথা তো আমাদের জানার কোনো প্রয়োজন নেই। যেগুলো পরীক্ষাতে পড়ে আর যেগুলো পরীক্ষাতে পড়েছিল সেটা নিয়ে প্রশ্নগুলো করা থাকে মেনলি। ঠিক আছে, রিপিট হয়, এই প্রশ্নগুলোই হয়তো ঘুরি ফিরি ফের এই প্রশ্নগুলোই দেবে। দেখো মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? অপশানে আছে আমাদের চন্দ্র, জামিলি, অজিত এবং বিজয়। হ্যাঁ জামিলি ছিল, ঠিক, দেখে নাও জামিলি, খাতাতে অবশ্যই লিখবে সবাই। চলো নেক্সট প্রশ্ন আমাদের 10 নম্বর প্রশ্ন। দেখো মহাবীর কোন গাছের নিচে তপস্যা করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। এই প্রশ্নটা এসএসসি সিজিএল এসছে। এই প্রশ্নটা কি দিয়েছে? মহাবীর কোন গাছের নিচে তপস্যা করেন? কে বলতে পারবে? দেখো অপশন কি কি আছে? বট গাছ, অশ্বত্থ গাছ, নিম গাছ, শাল গাছ। ওখানে এই অপশন ছাড়া দিয়ে দিতে পারতো আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, যে কোনো একটা গাছ দিয়ে দিতে পারতো। ঠিক আছে, কিন্তু অ্যান্সার কিন্তু এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিতে হবে আমাদের, সবগুলো তো আমরা অ্যান্সার করতে পারবো না। তাহলে মহাবীর কোন গাছের নিচে তপস্যা করতেন? খুব ভালো প্রশ্ন এটা। বট গাছ, অশ্বত্থ গাছ, নিম গাছ, শাল গাছ। বট গাছ, বট গাছ। কেউ বলছো বট গাছ? অশ্বত্থ গাছ, তাই তো? আমি দেখো নিম গাছ তো হবে না, শাল গাছও আমাদের তাহলে হবে না, বট গাছও হবে না, হবে বলছো তাই তো? দেখো অ্যান্সার কিন্তু আমাদের বট গাছও হবে না, আবার অশ্বত্থ গাছও হবে না, নিম গাছও হবে না। তাহলে পড়ে রইলো কে? শাল গাছ। এই শাল গাছটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে।
দেখো এই অসত্য কাজ না, অসত্য কাজ এটাই তো গোলায়, ওই জন্যই পরীক্ষাতে দিয়েছে না। এই সিজিএল বললাম না, অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, এসএসসি সেন্ট্রালের প্রশ্ন মানে একটু অ্যাডভান্সে ঘুরিয়েই দেয় ওরা। এই যে মহাবীর কোন গাছের নিচে, এই প্রশ্নটা খুব আনকমন, মানে এই প্রশ্নটা কোনো পরীক্ষাতে দেখা যায় না, বুঝতে পেরেছো? এসএসসি সিজিএল এ দিয়েছে, আর এই প্রশ্নটা দুবার রিপিট করেছে। দুবার দেখেছি সেগুলো থেকে, দুবার দেখেছি যে প্রশ্নগুলো রিপিট করেছে অনেকবার। তাহলে এই প্রশ্নগুলোই হয়তো দেখা যাচ্ছে সামনের কোনো পরীক্ষাতে দিতে পারে। এই অসত্য গাছে বসতেন কে, বসে তপস্যা করেছিলেন আমাদের বুদ্ধদেব, ঠিক আছে, বা গৌতম বুদ্ধ যাকে বলি আমরা। গৌতম বুদ্ধ। হ্যাঁ ওই বললাম এখানে ওই গুলিয়ে যাবে, এটাই তো গোলানোর জন্য দিয়েছে, বুঝতে পেরেছো? অ্যান্সার হবে আমাদের শাল গাছ। শাল গাছের নিচে কিন্তু এই মহাবীর আমাদের তপস্যা করেছিলেন এবং তিনি এখান থেকে জ্ঞান লাভ করেছিলেন। এই শাল গাছ কোথায় তপস্যা করেছিল, কে বলতে পারবে? মহাবীর কোথায় তপস্যা করেছিল শাল গাছের নিচে? ঋজুবালিকা নদীর তীরে। হ্যাঁ একদম ঠিক, ঋজুবালিকা নদীর তীরে। লিখে নাও, ঋজুবালিকা নদীর তীরে। এটাও প্রশ্ন দিতে পারে যে মহাবীর কোথায় তপস্যা করেছিলেন বা কোথা থেকে জ্ঞান লাভ করেছিলেন। ঋজুপালিকা নদীর তীরে। চলো নেক্সট প্রশ্ন, আমাদের 11 নম্বর প্রশ্ন। দেখো জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কি ছিল? জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কি ছিল? খুব ভালো কথা, ভালো প্রশ্ন। এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে, এটা ইম্পর্টেন্ট, লিখে রাখো, ডবল স্টার মারলাম, কারণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখে নাও, এটা রিপিট হয় এই প্রশ্নটা অনেকবার। জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কি? অপশানে আমাদের কি কি আছে? ত্রিপিটক, কল্পসূত্র, দ্বাদশঙ্গ আর হিনজান। দ্বাদশঙ্গ স্যার। না, ত্রিপিটক। বলছো ত্রিপিটক তাই তো, আবার কেউ বলছো দ্বাদশঙ্গ, আর কেউ বলতে পারবে? দেখে নাও অ্যান্সার কোনটা হবে। জৈনদের প্রধান ধর্মগ্রন্থ হবে ত্রিপিটক, কল্পসূত্র, দ্বাদশঙ্গ, হিনজান। জৈনদের প্রধান ধর্মগ্রন্থ হবে, এই ত্রিপিটকও হবে না, কল্পসূত্র হবে না, ঠিক আছে? অ্যান্সার হবে দ্বাদশঙ্গ। চলো নেক্সট প্রশ্ন আমাদের, দেখো 12 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়, জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 নম্বর, প্রধান জৈন ধর্মগুরু মহাবীর। একটু আমরা জানলাম যে মহাবীর প্রধান জৈন ধর্মগুরু ছিলেন। এই প্রধান জৈন ধর্মগুরু মহাবীর কোন শ্রেণীর সাধক ছিলেন? এই যে কোন শ্রেণী, একটু আগে বলছিলাম আমি যে জৈন ধর্মের অনেক মহাপুরুষ ছিল, অনেক সময় অনেক মহাপুরুষ এসেছিলেন। এই যে অনেক সময় অনেকগুলো মহাপুরুষ এসেছিলেন, তাদের সময় কিন্তু বিভিন্ন মহাপুরুষদের আবার আলাদা আলাদা ভাগ ছিল। তা অনেক মহাপুরুষ এক এক রকম কিছু নিয়ে তাদের মত আলাদা ছিল, আবার অন্য মহাপুরুষদের আলাদা আলাদা মত ছিল, ঠিক আছে? তাদের বাণী আলাদা ছিল। ওই জন্য এই মহাপুরুষদের সময় জৈন ধর্মটাকে দুটো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? একটু একটু বলে দিই, জৈন ধর্মটাকে দুটি ভাগে ভাগ করা হয়। সেই দুটো ভাগ কি কি, কেউ বলতে পারবে? জৈন ধর্মকে দুটি ভাগে ভাগ করা হয়, ওই দুটো ভাগ কি কি? হিনজান মহাযান। বলছো হিনজান মহাযান, তাই তো? তাহলে আমাদের অপশন কি কি আছে দেখে নিই, যে মহাবীর কোন শ্রেণীর সাধক ছিলেন? হিনজান, মহাযান, শ্বেতাম্বর আর দিগম্বর। দেখো এই জন্য আমাদের একটু জানতে হবে, ঠিক আছে, যে মহাবীর কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। শুধু মহাবীর বলেই না, এই যে জৈন ধর্মটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, সেই দুটো ভাগ আমাদের কি কি? দেখো হিনজান মহাযানের কথা আমি একটু পরে বলবো। এই যে হিনজান মহাযানটা একটু পরে বলবো। জৈন ধর্মের দুটি শ্রেণীতে বিভক্ত ছিল, একটা ছিল শ্বেতাম্বর, একটা ছিল দিগম্বর, ঠিক আছে? হিনজান মহাযান নয়। হিনজান মহাযান ছিল আমাদের বৌদ্ধ ধর্মে, ঠিক আছে? বৌদ্ধ ধর্মটাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হিনজান, একটা মহাযান। আর কিন্তু জৈন ধর্ম, এই যে জৈন ধর্ম আমাদের আছে, জৈন ধর্মটাকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শ্বেতাম্বর, একটা হচ্ছে দিগম্বর, ঠিক আছে? তাহলে শ্বেতাম্বর কাদের বলে, দিগম্বর কাদের বলে? দিগম্বর হবে। বলছো দিগম্বর হবে, তাই তো? ঠিক আছে, অ্যান্সার কিন্তু আমাদের মহাবীর কোন শ্রেণীর ছিলেন? আমাদের ছিলেন দিগম্বর, ঠিক আছে? অ্যান্সার দিগম্বর, ঠিক, একদম ঠিক বলেছো। এবার কেউ বলতে পারো যে শ্বেতাম্বর আর দিগম্বরটা কি? কেন মহাবীর দিগম্বরটাকে নিলেন, শ্বেতাম্বরকে নিলেন না? যারা শীত বস্ত্র ধারণ করেছিল তাদের শ্বেতাম্বর বলে। হ্যাঁ একদম ঠিক, শ্বেত বস্ত্র যারা পরিধান করতো তাদের বলা হতো শ্বেতাম্বর। আর দিগম্বর মানে, দিগম্বর মানে হচ্ছে যারা বস্ত্র পরিধান করতো না, ঠিক আছে? হ্যাঁ, বস্ত্র পরিধান করতো না, ঠিক আছে। ঠিক আছে? তাহলে শ্বেতাম্বর সাদা বস্ত্র, এই যে জৈন ধর্ম, ঠিক আছে? জৈন ধর্মের তাহলে মহাবীর আমাদের শ্বেতাম্বর আর দিগম্বর। আমাদের তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমরা দিগম্বর। আর শ্বেতাম্বরটা লিখে রাখো, দেখো পার্শ্বনাথ। তাহলে প্রধান ধর্ম জৈন ধর্মের মহাবীর আমাদের কোন শ্রেণী ছিলেন? দিগম্বর। আর পার্শ্বনাথ ছিলেন শ্বেতাম্বর, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন আমাদের, পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন। দেখো প্রথম জৈন সম্মেলন কার নেতৃত্বে হয়েছিল? খুব ভালো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এমটিএস আসা প্রশ্ন, এমটিএস লিখে রাখো, এখানে লিখে দিচ্ছি এমটিএস, ঠিক আছে? দেখো প্রথম জৈন সম্মেলন কার নেতৃত্বে হয়েছিল? অপশন আছে কি আমাদের? সম্রাট অশোক, আকবর,
স্থূলভদ্র আর ভদ্রবাবু। ঠিক আছে, তাহলে জৈন সম্মেলন বৌদ্ধ সম্মেলন থেকে পরীক্ষাতে বহুবার প্রশ্ন এসছে। এখানে প্রশ্ন আমাদের দিয়েছে প্রথম জৈন সম্মেলন কার নেতৃত্বে হয়েছিল। অপশানে আছে অশোক, আকবর, স্থূলভদ্র এবং ভদ্রবাবু। বলো কি হবে? স্যার ভদ্রবাবু। ভদ্রবাবু, তাই তো? ভদ্রবাবু। ঠিক বলছো? দেখো অ্যান্সার বলে দিচ্ছি, ভদ্রবাবু হবে না, ঠিক আছে? অশোকও হবে না, কারণ অশোক তারও অনেক আগে। আর এইদিকে ছিল আকবর, আকবর তো হবে না, মোগল বংশ অনেক পরে এসছে আমাদের। তাহলে এই প্রথম জৈন সম্মেলন কার নেতৃত্বে হয়েছিল? স্থূলভদ্র। অ্যান্সার হবে স্থূলভদ্র। ঠিক আছে, তো জৈন সম্মেলন হয়েছিল, তিনিও একজন জৈন প্রবর্তক ছিলেন, জৈন ধর্ম প্রবর্তক। ঠিক আছে, কত সালে হয়েছিল লিখে রাখো এটা, 300 BC বিফোর খ্রিস্ট, বা খ্রিস্টপূর্বাব্দ লিখতে পারো, 300। ঠিক আছে, প্রথম তাহলে জৈন সম্মেলন আমাদের হয়েছিল 300 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে আর একটা প্রশ্ন আসতে পারে যে দাদা তোমরা জিজ্ঞাসা করতে পারো যে দাদা কতগুলো জৈন সম্মেলন হয়েছিল। দেখো জৈন সম্মেলন অনেকগুলোই হয়েছিল, কিন্তু মেনলি আমাদের দুটো জৈন সম্মেলনের কথা আমরা জানতে পারি, প্রথম জৈন সম্মেলন আর দ্বিতীয় জৈন সম্মেলন। দ্বিতীয় জৈন সম্মেলনটা লিখে রাখো এখানে, কত সালে হয়েছিল? সেকেন্ড জৈন সম্মেলন, দ্বিতীয় জৈন সম্মেলন। ঠিক আছে, সম্মেলন দ্বিতীয় জৈন সম্মেলন হয়েছিল 500 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, লিখে রাখো 500 খ্রিস্টপূর্বাব্দ। চলো আমাদের নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। পার্শ্বনাথ বলছে পার্শ্বনাথ কোন জৈন ধর্ম শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল? দেখো একটু আগে বলে দিয়েছি আমি, প্রশ্নটা ফের রিপিট হয়েছে। দেখো পার্শ্বনাথ, শ্বেতাম্বর। হ্যাঁ শ্বেতাম্বর, ঠিক একদম তাই, শ্বেতাম্বর। তাহলে পার্শ্বনাথ কোন জৈন ধর্ম শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন? অ্যান্সার হবে শ্বেতাম্বর, কারণ তিনি সাদা বস্ত্র পরিধান করতেন। চলো নেক্সট পরের প্রশ্ন আমাদের 15 নম্বর প্রশ্ন। দেখো মহাবীর কত সালে মারা যান? মহাবীর কত সালে মারা যান? কি হবে? অপশন কি কি আছে দেখো, 465, 395, 468, 325। কি হবে বলো? এই প্রশ্নটাও একটু অ্যাডভান্স লেভেলের, কারণ এটা দেখো ফুটিয়ে ফুটিয়ে দেওয়া আছে কত সালে মারা যাচ্ছে, কত সালে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ তো আমি বলে দিয়েছি, জন্মগ্রহণ কত সালে হয়েছে? 540। একদম। 540 ছিল। হ্যাঁ, তাহলে 540-এ যদি জন্মগ্রহণ করেন, 540 BC, ঠিক আছে, 540 খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে কত সালে তিনি মারা যাচ্ছেন? 465। বলছো 465, আর কেউ? আর কেউ? এটা পারবো না স্যার। হ্যাঁ দেখে নাও, অ্যান্সার হবে 468। ঠিক আছে, 468 খ্রিস্টপূর্বাব্দে। মহাবীর কত সালে মারা যান? 468 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে এখান থেকে আর একটা প্রশ্ন আসতে পারে যে মহাবীর কোথায় মারা গেছিলেন? লিখে রাখো, মহাবীর মারা যান বিহারের পাবা নামক স্থানে। বিহারের পাবা নামক স্থানে। ঠিক আছে, আরো এরকম প্রশ্ন আসতে পারে যে মহাবীর কত বছর বয়সে মারা যান? তাহলে হিসাব করো, 540 খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করছেন এবং মারা যাচ্ছেন কত? 468 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে কত বছর বয়সে তিনি মারা যাচ্ছেন? লিখে নাও, 72 বছর বয়সে। ঠিক আছে, 72 হবে, 72 বছর বয়সে তিনি মারা যান। ঠিক আছে, চলো আমাদের নেক্সট প্রশ্ন। দেখো বৌদ্ধ ধর্ম, এবার বৌদ্ধ ধর্ম থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট রিপিটেড হয়েছে, যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, জৈন ধর্ম কিন্তু এই প্রশ্নগুলো যেগুলো এসছে না, এগুলো কিন্তু অনেকবার রিপিট হয়েছে। ওই জন্য জৈন ধর্ম থেকে যেগুলো বারবার রিপিট হয়েছে বা প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে পড়তে পারে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে করালাম। ঠিক আছে, ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা দেখে খাতাতে কিন্তু পড়বে। বারবার বলছি, খাতাতে লিখে নিয়ে এগুলো পড়তে হবে, কিন্তু না পড়লে হবে না। আর অনেকে আছে যে হয়তো ভিডিও দেখছো, দেখার দরকার দেখছো, ক্লাসটা করার দরকার করছো, খাতাতে নোট করছো না। ঠিক আছে, তারা কিন্তু খুব বিপদে পড়ে যাবে। আর আমি বলে দিয়েছি যে বেশিজন ক্যান্ডিডেট না হলে এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড দেবো না, যা করাবো লাইভ ক্লাস। ঠিক আছে, লাইভ ক্লাসে যা হবে লাইভ ক্লাসে। দেখে না বৌদ্ধ ধর্ম, ওই কার্ডটা কোথায় গেল? দেখে না বৌদ্ধ ধর্ম থেকে দেখো 16 নম্বর প্রশ্ন। দেখো বৌদ্ধ ধর্ম আমরা শুরু করছি। বৌদ্ধ ধর্মের সময়কাল কত? এই যে আগের দিন বলছিলাম বৈদিক যুগ শুরু হয়েছিল আমাদের, বৈদিক যুগ শুরু হওয়ার পরে বৈদিক যুগ শেষ হয়েছিল। বৈদিক যুগের সময়কালটা কেউ বলতে পারবে? আগের দিন তো তোমরা ক্লাস করেছো, বলো দেখি বৈদিক যুগের সময়কালটা কত? ক্লাস করছো কিন্তু 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। কত থেকে কত? 1500 থেকে 600। 15 থেকে 600 বলছে, তাই তো? ঠিক আছে, অসুবিধা নেই। বৈদিক যুগ টোটালটা হচ্ছে 15 থেকে 600। ঠিক আছে, এই যে 600 খ্রিস্টপূর্বাব্দের পর থেকে আমাদের হয়ে যায় বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, 600 খ্রিস্টপূর্বাব্দের পর থেকেই আমাদের বৌদ্ধ ধর্ম শুরু হয়ে যায়। বৌদ্ধ ধর্ম দেখে নাও, প্রথম প্রশ্ন কি আছে আমাদের? গৌতম বুদ্ধের মায়ের নাম কি ছিল? গৌতম বুদ্ধের মায়ের নাম কি ছিল? আর এখানে একটু লিখে নাও যে বৌদ্ধ ধর্মের প্রধান প্রবর্তক
বা প্রবর্তক বলতে পারি আমরা, প্রথম বা প্রধান লিখতে পারি গৌতম বুদ্ধ, লিখে নাও গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ, বুদ্ধ থেকে বৌদ্ধ ধর্ম এসেছে, ঠিক আছে। তাহলে বৌদ্ধ ধর্মের প্রধান প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন, কেউ জানো কত সালে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ? 568 খ্রিস্টপূর্বাব্দ। কত? 568। হ্যাঁ 568 বলছে, তাই তো? দেখে নাও, অনেক বইতে না অনেক রকম লেখা থাকে, কোনো কোনো বই লেখা আছে যে গৌতম বুদ্ধ 568 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করছে, আবার অনেক বই লেখা আছে 563, আবার অনেক বই লেখা আছে 566। তাহলে তুমি কোনটা নেবে? দেখো তিনটেই কিন্তু ঠিক, 568 হয়, 63 হয়, 66 হয়। আমাদের অপশানে দেখতে হবে যে এর কাছাকাছি কোনগুলো আছে। এই তিনটে দিলে তিনটে তো দেবে না, যে কোনো একটা দেবে, মানে 568 দিতে পারে, নয় 63 দিতে পারে, নয় 66 দিতে পারে, যেটা দেবে সেটা ঠিক, তিনটেই ঠিক আছে, ঠিক আছে। মানে সব বইয়ে সব রকম দেওয়া আছে, বিভিন্ন বই বিভিন্ন রকম ভাবে দেওয়া। তাহলে গৌতম বুদ্ধ আমাদের জন্মগ্রহণ করছেন 568 কিংবা 63 কিংবা 66 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধের মায়ের নাম কি ছিল? দেখো অপশানে আছে আমাদের যোগমায়া, মহামায়া, ত্রিশলা দেবী এবং কৌশলা দেবী। বলো অ্যান্সার কি হবে? যোগমায়া, মহামায়া, ত্রিশলা দেবী এবং কৌশলা দেবী। দেখো বলে দিচ্ছি, মহামায়া, একদম ঠিক, রাইট, মহামায়া, ঠিক আছে। দেখে নাও, তাহলে গৌতম বুদ্ধের মায়ের নাম ছিল মহামায়া। এই মহামায়া ছিলেন না কৌশল বংশের রাজকন্যা, ঠিক আছে, কৌশল বংশের রাজকন্যা ছিলেন মহামায়া। চলো নেক্সট পরের প্রশ্ন, আমাদের 17 নম্বর প্রশ্ন বলছে কি, মহাবীরের আসল নাম বললাম, এবার দেখো গৌতম বুদ্ধের আসল নাম দিয়েছে। গৌতম বুদ্ধের আসল নাম বা প্রকৃত নাম, আসল নাম দিতে পারে অথবা প্রকৃত নাম দিতে পারে, প্রকৃত নাম। গৌতম বুদ্ধের আসল নাম কিংবা প্রকৃত নাম কি ছিল? অ্যান্সার অপশানে আছে কি, সিদ্ধার্থ, গৌতম, জিতেন্দ্র এবং বলবীর। কি হবে বলো অ্যান্সার? সিদ্ধার্থ। বলছো সিদ্ধার্থ, তাই তো? আর কেউ? ঠিক, সিদ্ধার্থ, লিখে নাও সিদ্ধার্থ। তাহলে গৌতম বুদ্ধের আসল নাম বা প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ। তাহলে মহাবীরের কি, একটু আগে বলে দিয়েছি, বর্ধমান। হ্যাঁ, মহাবীর হচ্ছে বর্ধমান। চলো নেক্সট প্রশ্ন, আমাদের 18 নম্বর প্রশ্ন। দেখো 18 নম্বর প্রশ্নটা কি হচ্ছে, বলছে গৌতম বুদ্ধ কোন গাছের নিচে তপস্যা করেন। দেখো একটু আগে জানলাম যে মহাবীর কোন গাছের নিচে তপস্যা করেছিলেন, এবার জানছি গৌতম বুদ্ধ কোন গাছের নিচে তপস্যা করছে। এই প্রশ্নটাও রিপিট হয়, অনেক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার প্রশ্নটা কিন্তু রিপিট করে। অসত্য গাছ। হ্যাঁ অশ্বত্থ গাছ, আবার অনেক জায়গাতে এই অশ্বত্থ গাছ না দিয়ে দিতে পারে বোধি বৃক্ষ, বোধি বৃক্ষ, ঠিক আছে, বোধি বৃক্ষ লিখে রাখো, অথবা জ্ঞান বৃক্ষ, জ্ঞান বৃক্ষ, ঠিক আছে, বোধি বৃক্ষ বা জ্ঞান বৃক্ষ। তাহলে গৌতম বুদ্ধ কোন গাছের নিচে তপস্যা করছেন? বট গাছ তো হবে না, নিম গাছও হবে না, শাল গাছ তো আমরা জেনে গেলাম মহাবীর, তাহলে অশ্বত্থ গাছ, অ্যান্সার হবে অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছের নিচে তপস্যা করেছিলেন। কোথায় তপস্যা করেছেন কে বলতে পারবে? বলো গৌতম বুদ্ধ কোথায় তপস্যা করেছিলেন? গয়া, গয়া, লিখে রাখো। তীর্থ গয়া। হ্যাঁ গয়া, গয়া। গয়াতে, ঠিক, গয়া। এই গয়া কোথায় অবস্থিত জানো? গয়া বলা বা বুদ্ধ গয়াও বলা হয়, যেহেতু গৌতম বুদ্ধ জন্ম মানে ওখানে কি করেছিলেন, জ্ঞান লাভ করেছিলেন, তপস্যা করেছিলেন, তাই ওটাকে গয়া গয়া বলা হচ্ছে, বুদ্ধ গয়াও বলা হয়। গয়া কোথায় অবস্থিত, কোন রাজ্যের মধ্যে অবস্থিত? লিখে নাও, গয়া হচ্ছে বিহার, ঠিক আছে। তাহলে গৌতম বুদ্ধ বিহারে গিয়ে তিনি অশ্বত্থ বৃক্ষের নিচে বা বোধি বৃক্ষের নিচে তিনি তপস্যা করেছিলেন। চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন আমাদের। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার রিপিট হয়েছে, আর এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে ফের পড়বে, ঠিক আছে, এর বাইরে প্রশ্ন হয় না। এবার হয়তো একটু ঘুরিয়ে গাড়ি দিতে পারে, কিন্তু এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, রিপিট হয় প্রশ্নগুলো। দেখো মহাভিনিষ্কমন, মহাভিনিষ্কমন কথাটি কিসের সাথে যুক্ত? মহাভিনিষ্কমন কথাটি কিসের সাথে যুক্ত? অপশানে আছে ধর্মপ্রচার, গৃহত্যাগ, যুদ্ধ না মিতের স্তূপ। কি হবে বলো? বলছো মিতের স্তূপ, তাই তো? আর কেউ? গৃহত্যাগ স্যার। তো গৃহত্যাগ। আর কেউ? দেখো মহাবিনিষ্কমন কথাটি কিসের সাথে যুক্ত? অ্যান্সার কিন্তু হবে আমাদের গৃহত্যাগ, একদম ঠিক বলেছো, গৃহত্যাগ, ঠিক আছে। চলো আমাদের নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। দেখো
বলছে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে এবং কার সময়কালে হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে এবং কার সময়কালে হয়েছিল? খুব ভালো প্রশ্ন। দেখো একসঙ্গে দুটো প্রশ্ন দিয়ে দিয়েছে, একটা বলছে কবে হয়েছিল, আবার একটা বলছে কার সময়কালে হয়েছিল। তাহলে পরীক্ষাতে তোমাদের এরকমও দিতে পারে যে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল, শুধু দিতে পারে এটা, বা বলতে পারে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার সময়কালে হয়েছিল, যে কোনো একটা দিতে পারে। এখানে যেরকম দুটো প্রশ্ন করেছে, ঠিক আছে, এটাও কিন্তু ডব্লিউবিসিএস এর প্রশ্ন, ঠিক আছে। দেখো চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে এবং কার সময়কালে হয়েছিল। প্রথম অপশনে কি আছে আমাদের 300 BC স্থূলভদ্র, সেকেন্ডে আছে 250 BC অশোক। দেখো 300 BC স্থূলভদ্র একটু আগে আমি বলে দিয়েছি, বলতো এটা কার সময়কালে হয়েছিল, কি হয়েছিল এই সময়? 300 খ্রিস্টপূর্বাব্দে স্থূলভদ্র, জৈনদের ব্যাপার। হ্যাঁ জৈনদের জৈন ধর্মের। হ্যাঁ হ্যাঁ ঠিক, একদম ঠিক, জৈনদের লিখে নাও ফের আরেকবার, জৈনদের প্রথম ধর্ম সম্মেলন, ঠিক আছে। তাহলে 250 BC সম্রাট অশোক, অর্থাৎ 250 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক করেছিলেন। তারপরে আছে কি 383 খ্রিস্টপূর্বাব্দে কালাশোক করেছিলেন, নাকি 78 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট কনিষ্ক করেছিলেন, কোনটা? 78 কনিষ্ক। ঠিক, দেখে নাও। তাহলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? চতুর্থ, ওই একটু বলে দিই তোমাদের, যে গৌতম বুদ্ধের যে বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল না, এটা কিন্তু 4টে বৌদ্ধ সম্মেলন হয়েছিল, ঠিক আছে। চতুর্থ 4বার বৌদ্ধ সম্মেলন হয়েছিল, লিখে নাও এটা, 4টি বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সবকটাই বলে দেবো আমি, ঠিক আছে। 4টি সম্মেলন হয়েছিল। জৈনদের যেরকম মূলত 2টো হয়েছিল, আর বৌদ্ধদের হয়েছিল 4টি, বৌদ্ধ ধর্মগ্রন্থের 4টি বৌদ্ধ সম্মেলন হয়েছিল। এখানে চতুর্থ বৌদ্ধ সম্মেলন তাহলে আমাদের কত পেলাম? 78 BC সম্রাট কনিষ্কের সময়। হ্যাঁ, সম্রাট কনিষ্ক এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা করেছিল। দেখো তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলন, তাহলে প্রশ্ন আসতে পারে যে প্রথম বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল। এখানে চতুর্থ দিয়েছে, তোমাদের প্রথম দিতেই পারে, তাহলে ওই জন্য বৌদ্ধ সম্মেলনটা একটু মনে রাখতে হবে। দেখো ফার্স্ট বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল, কে বলতে পারবে? 483 খ্রিস্টপূর্বাব্দ। একদম ঠিক, 483 খ্রিস্টপূর্বাব্দে। দেখে নাও, তাহলে ফার্স্ট বৌদ্ধ সম্মেলন আমাদের হয়েছিল 483, লিখে নেবে সবাই, কিন্তু খাতাতে অবশ্যই লিখবে। 483 খ্রিস্টপূর্বাব্দে কোন রাজা করেছিল? অজাতশত্রু। ঠিক, একদম ঠিক। দেখো অজাতশত্রু লিখে দিচ্ছি আমি, অজাতশত্রু। এই অজাতশত্রু, কনিষ্ক, এদের কথা হয়তো আমরা শুনেছি। এর পরের ক্লাসে আমরা ষোড়শ মহাজনপদ পড়বো। এই ষোড়শ মহাজনপদে কিন্তু প্রত্যেকটা বংশ, 16টা বংশ আছে আমাদের, অনেক বংশ আছে, ঠিক আছে। মেন বংশ থেকে যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন পড়ে সেগুলো কিন্তু আমি ধরিয়ে করাবো একদম, ঠিক আছে। বারবার রিপিট হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে ডিসকাস করবো, ঠিক আছে। তাই অজাতশত্রু কে ছিলেন এখন আর বলবো না, তোমাদের নেক্সট ক্লাসে তোমাদেরকে কিন্তু ডিসকাস করবো। তাহলে ফার্স্ট বৌদ্ধ সম্মেলন, আমাদের প্রথম বৌদ্ধ সম্মেলন পেলাম আমরা কত? 483 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। কে করেছিলেন? সম্রাট অজাতশত্রু, ঠিক আছে, বা রাজা অজাতশত্রু। চলো নেক্সট সেকেন্ড, তাহলে সেকেন্ড বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? খাতাতে কিন্তু লিখছো তো তোমরা, নাকি শুধু আমি লিখে যাচ্ছি? হ্যাঁ স্যার লিখছি। হ্যাঁ লিখবে কিন্তু অবশ্যই, কারণ এগুলোই পরীক্ষাতে পড়বে কিন্তু পরীক্ষা করতে, ঠিক আছে। তাহলে সেকেন্ড কত হয়েছিল? 383, লিখে নাও 383, 483, 383, 100 বছর পর, ঠিক আছে, প্রায় 100 বছর পর আমাদের সেকেন্ড বৌদ্ধ সম্মেলন হয়। এই বৌদ্ধ সম্মেলনটা করেছিল সেকেন্ডবারের জন্য, বৌদ্ধ সম্মেলনটা করেছিল কে, কোন রাজা? কালাশোক, একদম কালাশোক, লিখে নাও কালাশোক। চলো থার্ড বৌদ্ধ সম্মেলন, আমাদের তৃতীয়বারের জন্য আবার বৌদ্ধ সম্মেলন। তৃতীয়বার বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল কত সালে? ঠিক, গুড, ভালো মুখস্থ করেছো। এই দেখো এগুলো মুখস্থ করতেই হবে, কিছু করার নেই। 4টে বৌদ্ধ সম্মেলন কিন্তু খুব ইম্পর্টেন্ট। জৈন ধর্ম থেকে আমাদের জৈন সম্মেলনটা পরীক্ষাতে কিন্তু পড়ে না তেমন, যেহেতু অ্যাডভান্স হচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। কিন্তু এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসার চান্স খুব বেশি। থার্ড বৌদ্ধ সম্মেলনটা হয়, লিখে নাও 250 খ্রিস্টপূর্বাব্দে। 250 খ্রিস্টপূর্বাব্দে কে করেছিল? অশোক। এই দেখো এখানে লিখে দিয়েছিলাম না, অপশনে ছিল 250 BC সম্রাট অশোক, ঠিক আছে। তাহলে আমাদের করেছিল সম্রাট অশোক। সম্রাট অশোকের সময়কালে সম্রাট অশোক, আমরা জানি যে কলিঙ্গ যুদ্ধের পর, শেষ যুদ্ধ ছিল কলিঙ্গ, সেই কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এবং তিনি তৃতীয়বারের জন্য আমাদের এই 250 খ্রিস্টপূর্বাব্দের সময়কালে আমাদের এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা করে। আর নেক্সট আমরা তো পেয়ে গেলাম, এটা লিখছি না। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কে করেন, যেটা আমাদের প্রশ্ন ছিল, যে সম্রাট কনিষ্ক করেন। কত? 78 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, রাইট অ্যান্সার হবে 78 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত 20টা প্রশ্ন তোমাদের কাছে আজকে নিয়ে এলাম। এই 20টা প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা এই জৈন ধর্ম বৌদ্ধ সম্মেলন থেকে কিন্তু একটা না একটা কিন্তু কমন পাবেই, ঠিক আছে, যদি তোমাদের এই জৈন সম্মেলন থেকে পরীক্ষাতে প্রশ্ন পড়ে, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের আজকে বিগত বছরে যে প্রশ্নগুলো করালাম সেগুলো কিন্তু এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল,
কেপি, ডব্লিউপিপি এবং রেলের মতন পরীক্ষাতে কিন্তু বারবার রিপিট হয়েছে। তাই তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা খাতাতে লিখে নাও এবং মুখস্থ করো। আর ক্লাসটি ভালো লাগলে এবং ক্লাসটি হেল্পফুল মনে হলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়তে থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।